এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো এবং আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। এবং তোমরা যারা আমার ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো নাই, প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি তোমাদের ভালো লাগলে লাইক এবং কমেন্ট করো। আর দুঃখের কথা তোমাদের কি বলবো, ভয়েস এডিট করার পরে সেভ করতে গিয়ে পুরোটাই ডিলিট করে ফেলছি, পরে আবার পুরো ভয়েস আমাকে দিতে হয়েছে। প্রকৃতি আজ তাণ্ডব লীলা চালিয়েছে, ভীষণ ঝড় হয়েছে বিকালে, চারিপাশে প্রকৃতির গুমট। দুর্লোক আজ তিমিরে আচ্ছাদিত। তে ফোন হাতে নিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে, তার হাত কাঁপছে। একটু আগে শ্রবণকৃত ঘটনা তাকে নিশ্চল করে দিয়েছে। কানের কাছে বলতার মতো খালি একটা কথাই বেজে চলেছে, জিমিনের বিয়ে হয়ে গেছে। একটু আগেই তে তার শ্বশুর আব্বু আরেমকে ফোন দিয়েছিল, ফোনটা ঠিক করে এনেছে দুপুরে। 3 দিন ধরে আত্মীয় স্বজনের সাথে সংযোগ বিচ্ছিন্ন প্রায়, তাই সাংসারিক সকল কাজ গুছিয়ে রাতের এই নিবিড় সময়টায় শ্বশুর আব্বাকে ফোন দেয় সে। কুশল আদি জিজ্ঞেস করে ভালো মন্দ কথা বলল, তারপরে আরেমের বোমা ফাটানোর সংবাদে বাকরুদ্ধ হয়ে গেছে সে। শোনো তেমা, তোমাদের তো ফোন দিয়ে পাইনি কয়েকদিন। খবরটা শুনে হয়তো বা অনেক কষ্ট পাবে। আমার সিদ্ধান্তে রুষ্ট হবে, তবুও কিছু করার ছিল না। তোমাদের সাথে অসংখ্যবার যোগাযোগ করতে চেয়েছি, কিন্তু সক্ষম হইনি। তে অল্প হেসে বলেছিল, কষ্ট কেন পাবো বাবা, আপনার উপর আমার অগাধ বিশ্বাস আছে, আপনি বলুন। আর এম একটু ইতস্তত করে এক নাগারে বললেন, আসলে জিমিনের বিয়ে হয়ে গেছে। চেয়ারম্যানের ছেলের সাথে দেখতে এসে আপদ করিয়ে গেছে। খবরটা জাঙ্কুককে জানিয়ে দিও। ওকে তো ফোন করলে পাই না। তোমরা কি বাড়িতে আসবে? তের মুখের হাসি মিলে গিয়েছিল। এই সংবাদ শুনবে সে কল্পনাও করেনি, জিমিনের বিয়ে হয়ে গেছে। শোনার পর আর কোনো সংবাদই তার মস্তিষ্কে পৌঁছাতে পারেনি। জাঙ্কুককে এই খবরটা কিভাবে দেবে সে, তাতে এখনই হাত পা অনবরত কাঁপছে। কি ঘটবে সামনে? জাঙ্কুক শান্ত ভঙ্গিতে ভাত খাচ্ছে। তেকুক বাবার কোলে বসে আছে, ছেলেকে এক লঙ্কা খাইয়ে নিজেও এক লঙ্কা মুখে পুরল জাঙ্কুক। তে অনবরত ঘামছে। লোকটা এখন যেমন শান্ত ভঙ্গিতে ভাত খাচ্ছে, একটু পর এত শান্ত থাকবে কি? আজকে ঘরে সুনামি না বইয়ে গেলেই হয়। তেকুক আলু হাতে নিয়ে খাচ্ছে, নিজে একটু খেয়ে বাবার দিকে বাড়িয়ে দিল। জাঙ্কুক তেকুকে ছোট ছোট আঙুল কামড়ে দিয়ে আলু খেলো। তেকুক বাবাকে নিজের আঙুল খেতে দেখে বলল, বেটা বেটা, আঙুল খাও কেন? আলু খাও। না, আমি তোকে খাবো। তোর আলু তেমন পছন্দ না, তোর আঙুল জবরদস্ত। জবরদস্ত? তেগুক নিজের আঙুল উঁচিয়ে বলল। জাঙ্কুক হো হো করে হেসে দিল। তের দিকে চেয়ে বলল, এসব কথা কিভাবে বলে আমার সাও? বলে আবারও হাসলো। তে হালকা হাসার চেষ্টা করলো। আজকে বাপ বেটার খুনসুটিতে তার হাসি আসছে না, ঘেমে উঠছে একটু পর পর। জাঙ্কুকের এই দিকে খেয়াল নেই, সে ছেলের সাথে খুনসুটিতে মত্ত। টেকুক গেঞ্জিতে ঝোল ভরিয়ে ফেলেছে, এটা দেখে জাঙ্কুক বলল, ঝোল মাকে ফেললি, দেখি মার দেব। টেকুক গোল গোল চোখে বাবার দিকে তাকিয়ে বলল, না। তাহলে শান্ত বাচ্চার মতন ভাত খা। খাই। বলেই ফিস করে হেসে দিল। একটা আলুর টুকরোতে কামড় দিয়ে আবারও আয়েশ করে খেতে লাগলো। ভাত খাচ্ছে কম আর আলু খাচ্ছে বেশি। বাচ্চাটা আলু খেতে অনেক পছন্দ করে। জাঙ্কুক থেকে ভাত হাতে বসে থাকতে দেখে ভ্রু কুচকালো, জিজ্ঞেস করলো, কি হলো? তের মস্তিষ্কে কথাটি পৌঁছালো না, সে এক মনে ভাতের দিকে তাকিয়ে আছে। জাঙ্কুক আবারও জিজ্ঞেস করলো, ভাত খাচ্ছ না কেন? তে ভাবনা চ্যুত ঘটল, সে জাঙ্কুকের দিকে চাইলো। জাঙ্কুক জিজ্ঞেসু দৃষ্টিতে তাকিয়ে তে ঘাড় নাড়িয়ে বলল, না খাচ্ছি তো। জাঙ্কুক আর কিছু বলল না, ছেলেকে খাইয়ে নিজেও খেয়ে উঠল। তে খাবার খেয়ে অনেকক্ষণ পর রুমে গেল। দেখলো জাঙ্কুক ছেলেকে বুকের উপর নিয়ে ঘুম পাড়াচ্ছে। বাচ্চাটা বাবাকে আঁকড়ে নিশ্চিন্তে ঘুমের দেশে পাড়ি দিয়েছে। ছেলে যখন গভীর ঘুমে মগ্ন, সেই সময় তে জাঙ্কুকের উদ্দেশ্যে আস্তে করে বলল, আপনার সাথে একটু কথা ছিল। জাঙ্কুক চোখের পাতা খুলে তাকালো, বলল, এত রাতে কিসের কথা, ঘুমাও। তে ইতস্তত করতে করতে বলল, কথাটা গুরুত্বপূর্ণ। জাঙ্কুক বিরক্ত সূচক শব্দ করল। ছেলেকে বুক থেকে সাবধানে নামিয়ে বিছানায় শুইয়ে দিল। ফুলো ফুলো ঠোঁটের গোড়ায় চুমু খেয়ে উঠে দুই পাশে কোলবালিতে বর্ডার করে দিল। তারপর বসে বলল, কি বলবে বলো, শুনি তোমার গুরুত্বপূর্ণ কথা। তে ঢোক গিলতে লাগলো। তার মুখ দিয়ে কোনো কথাই বেরোতে চাচ্ছে না। মিনমিন করে বলল, অন্য রুমে চলুন। জাঙ্কুক এবার সাংঘাতিক বিরক্ত হলো। আশ্চর্য, একটা কথা বলতে এখন অন্য রুমে যেতে হবে কেন? তার মাথায় হঠাৎ অন্য কিছু খেলে গেল। তাই সে তের দিকে তাকিয়ে বলল, তুমি কি আমার সাথে সময় কাটাতে চাচ্ছ নাকি? তে
তে চোখ মুখ গম্ভীর করে জাঙ্কুকের দিকে চাইলো, বলল, আজাইরা ফালতু কথা বলবেন না, কথাটি গুরুত্বপূর্ণ, তাই অন্য রুমে যেতে বলেছি। আপনি অন্য মিনিং বের করছেন কেন? আপনার সাথে সময় কাটাতে চাইবো আমি কোন দুঃখে শুনি? আপনি যাবেন কি যাবেন না? চলো যাই, যদি গুরুত্বপূর্ণ কথার সাথে কিছুমিছু আদর আপ্যায়ন পায় মন্দ হয় না। তে আবারও শক্ত চোখে চাইলো। জাঙ্কুক কুটির হেসে অন্য রুমে যেতে লাগলো। পিছন পিছন তেও চললো। ছেলেকে আরেকবার দেখে পাশের রুমে গেল। জাঙ্কুক শীষ বাজিয়ে বিছানায় বসলো। তে পাশে বসে বলল, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, দয়া করে এই রাতের বেলায় রিয়াক্ট করবেন না, মাথা ঠান্ডা রাখবেন, ওয়াদা করুন। জাঙ্কুক ভ্রু কুঁচকে বলল, কি এমন কথা যে ওয়াদা করতে হবে? আপনি করুন, তারপর আমি বলছি। জাঙ্কুক দায়সারাভাবে ওয়াদা করলো। তারপর দুই পা নাড়াতে লাগলো। তে গলা খাকাটি দিয়ে ধীরে ধীরে বলল, আজকে বাবাকে ফোন করেছিলাম। জাঙ্কুক ঠ্যাং নাড়াতে নাড়াতে বলল, তো? আরে শুনুন আগে, কথা বাড়তে বলবেন না। জাঙ্কুক কিছু বলল না। তে এক নিঃশ্বাসে বলল, বাবা বলেছেন জিমিনের বিয়ে হয়ে গেছে। জাঙ্কুক আগের মতো ঠ্যাং নাড়িয়ে যাচ্ছে। তে অবাক হলো, কোনো প্রতিক্রিয়া নেই কেন? তে বলল, আপনি আমার কথা শুনছেন? হ্যাঁ শুনলাম। কি শুনলেন? তোমার বাবা ফোন দিয়ে বলেছে তোমার বোনের বিয়ে হয়ে গেছে, সেটাই শুনলাম। তে ভারী আশ্চর্য হলো, এই লোক নিজের বোনের নামও কি ভুলে গেছে? এ কেমন ভাই? রাগ নিয়ে বলল, জিমিন আমার বোন হলো কবে থেকে? আর আমার বাবাকে আমি বাবা ডাকতাম কবে? তাকে আমি আব্বু ডাকি। বিড়ি টানতে টানতে কি জ্ঞান বুদ্ধি সব হারিয়ে ফেলেছেন? জাঙ্কুকের পা নাড়ানো বন্ধ হয়ে গেল এক নিমিষের মধ্যে। এতক্ষণ নিচের দিকে তাকিয়ে ঠ্যাং নাড়িয়ে নাড়িয়ে কথা শুনছিল, তাই অতটা গুরুত্ব দেয়নি। কিন্তু যখনই মস্তিষ্ক সিগন্যাল দিল কোথায় ভুল হচ্ছে, তখনই টনক নড়ল তার। জিমিন, জিমিন তো তার বোন। সে চোখ উঠিয়ে এমন ভাবে চাইলো তের বুকে কাঁপুন ধরে গেল। জাঙ্কুক বলল, কার বিয়ে হয়েছে? তে ঢোক গিলে বলল, জিমিনের। জাঙ্কুক কি রিয়াক্ট করবে সেটাই ভুলে গেছে। রোবটের মতো করে বলল, কবে হয়েছে? তিন 3 দিন আগে। জাঙ্কুকের এত পরিমাণ বিস্মিত হলো যে মুখ দিয়ে কথাই বেরোলো না। থম মেরে বসে রইল। খানিকক্ষণ পর বলল, কার সাথে হয়েছে? মানে বিয়েটা কার সাথে হয়েছে? বরফ শীতল কণ্ঠে প্রতি উত্তর। তে বিমুর কণ্ঠে বলল, ইয়ে মানে কে যেন নাম আপনাদের ওই চেয়ারম্যানের ছেলে, তার সাথে হয়েছে। জাঙ্কুক পাথরের মতো জমে শক্ত হয়ে আসে, না নড়ছে না কিছু বলছে। তের ভয় লাগছে, যেন ঝড় আসার আগে প্রকৃতির শান্ত স্তব্ধ রূপ। জাঙ্কুক বেশ অনেকক্ষণ বসে থেকে তারপরে উঠে চলে গেল। তে অবাক হলো জাঙ্কুকের এমন প্রতিক্রিয়া দেখে। সে পিছু পিছু গিয়ে দেখলো জাঙ্কুক কপালে হাত দিয়ে শুয়ে পড়েছে। ছেলেকেও আজ ধরেনি। তে বুঝতে পারলো লোকটা অনেক কষ্ট পেয়েছে, তাই আর ঘাটলো না। তাকে একা ছেড়ে ছেলেকে জড়িয়ে ঘুমের দেশে পাড়ি জমালো। সকাল সকাল বাসে করে গ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছে জাঙ্কুক, তে ও তাদের ছানা। প্রায় 4 বছর পর গ্রামে যাচ্ছে তারা। তে চোখ মুখে খুশির ঝিলিক। টেকুক মায়ের কোলে বসে পা দুলাচ্ছে। টেকুক এই প্রথম তার দাদার বাড়ি নানার বাড়ি দেখবে। বাসের 2টো সিট কাটা হয়েছে। তে জানালার ধারে ছেলেকে নিয়ে বসে, আর জাঙ্কুক গভীর বদনে কপালে হাত ঠেকিয়ে বসে আছে। বোঝাই যাচ্ছে অনেক চিন্তিত সে। কালকে সারা রাত এক ফোঁটাও ঘুমায়নি লোকটা। রাত 3টের সময় তাকে ডেকে বলে জামা কাপড় গুছিয়ে নিতে। সকালের বাসে তারা গ্রামে যাবে। তের চোখে মুখে ঘুমের বেশ তখনও কাটেনি, তাই জাঙ্কুকের কথা তার কানে ঠিক করে ঢোকেনি। পরে জাঙ্কুকের ধমকে ঘুম ছেড়ে জামা কাপড় গুছিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে জিকির করতে করতে ফজরের আজান দিয়ে দিয়েছিল। নামাজ পড়ে ছেলেকে উঠিয়ে রেডি করিয়ে খালি পেটেই বেরিয়ে পড়তে হয়েছিল। পরে বাস কাউন্টারে পাউরুটি আর কলা খেয়েছে তারা। তেই স্কুলে ফোন করে 1 সপ্তাহের ছুটি চেয়ে নিয়েছে। বাস চলছে। তের মাথা ভার ভার হয়ে আসতে লাগলো বেশ কিছুক্ষণ পর। জাঙ্কুককে বলল, শুনুন, আমার বমি বমি আসছে, একটা পলিথিনের ব্যবস্থা করুন প্লিজ, আর ছেলেকে ধরুন। জাঙ্কুক ঝটপট বাসের সামনে থেকে পলিথিন নিয়ে এসে টেকে দিল। ছেলেকে কোলে নিয়ে তের মাথা চেপে ধরলো। তে বমি করে হেলান দিয়ে মাথা ফেলে বসলো। জাঙ্কুক আস্তে করে জিজ্ঞেস করলো, টক জাতীয় কিছু খাবে? না, এখন কিছু খাবো না, ভালো লাগছে না, একটু ঘুমাবো। আচ্ছা ঘুমাও, বলে তের মাথা টেনে তার ঘাড়ে এনে রাখলো। টেকুক মায়াকে ঘুমাতে দেখে বাবার দিকে চাইলো। জাঙ্কুক ওর চাহনি দেখে বলল, তুই ঘুমাবি লিলিপুটের সাউ? তাহলে ঘুমা, ডিস্টার্ব করবি না খবরদার, না হলে আসার দিয়ে ভুঁড়ি বের করে ফেলবো। মাথা বহুত গরম আছে, ঘুমা। টেকুক বাবার দিকে তাকিয়ে বলল,
বুলি বেল করলে ফেলবে? হ্যাঁ, বুলি নাই, আছে। কোথায়? বললাম না আছে পটলের বাচ্চা। এত কথা বলিস কেন? আচ্ছা, ঘুমাই। বলে বাবার বুকের উপরে চোখ বন্ধ করে শুয়ে পড়ল। জাঙ্কুক স্ত্রী সন্তানকে আগলে রেখে পুরোটা জার্নিতে সামনে তাকিয়ে রইল। আরএম টিউবওয়েল চেপে গোসল করছিলেন। জিমের কথা থেকে দৌড়ে এসে বাবাকে সরিয়ে কোনো কথা না বলেই কল চাপতে লাগলো। আরএম মেয়ের মুখের দিকে তাকিয়ে বললেন, বাবার উপর রেগে আছো মামুনি? জিমিন কল চাপতে চাপতে বলল, না। আরএম হাত পা ডলতে ডলতে বললেন, তোমার মা দুই ভাই রেগে তো ফায়ার হয়ে আছে আমার উপর। আমার সাথে কোনো কথা বলছে না। এখন তোমার বড় ভাইয়ের আপডেট জানতে পারলে 16 কল্লা পূর্ণ হবে। জিমিন কিছু বলল না। বালতিতে পানি ভরে বাবার পিঠে সাবান দিয়ে ডলে বলল, আব্বু, আপনি ওই কথাটা না বললে আমি জিন্দেগিতে এই বিয়েতে রাজি হতাম না। লোকটাকে আমার কেন জানি পছন্দ না, কথাবার্তা ভালো লাগে না। বিয়ে হয়েছে ঠিক আছে, কিন্তু ওই লোক যেন তো সীমানাও না আসে আমার। আরেম হেসে দিলেন মেয়ের কথায়। যে হোক তুহান তাদের বাপ বেটির হাসি মজে চরম বিরক্ত হলো। দুই বাপ মেয়ের ভেতরে ভেতরে কি পাকাচ্ছে কে জানে। এর মধ্যে বাড়ির গেটে জোরে বাড়ি পড়ল। যে হোক তুহানের টনক নড়ল। তুহান মুখ বিকৃত করে বলল, ওই চেয়ারম্যানের পলায় আসছে মনে হয়। মন চাই টানা পিটাইয়া বাড়ির নাম ঠিকানা সব ভুলিয়ে দিই, দেখলেই রাগ ওঠে। জেহব বলল, মাথা ঠান্ডা কর, ওর মতিগতি বুঝে কঠিন একটা বাটনা বাটতে হবে। বহুত চালাক ভাবে নিজেরে। বুদ্ধি খাটিয়ে ওর ওই বিয়ের পিছনে মতলব বের করতে হবে। যা গেট খুলে দিয়াই, ওর জামাই আদর খাওয়াচ্ছি। তুহান মাথা নাড়িয়ে হেলে দুলে গেট খুলে দিল। খুলেই ঝটকা খেলো যেন। সামনে জাঙ্কুক দাঁড়িয়ে। তুহান অবাক স্বরে বলল, বড় ভাই? জাঙ্কুক বলল, এমন রিয়াকশন দিচ্ছিস কেন? সামনে থেকে সর, তোর ভাবি পিছনে দাঁড়িয়ে আছে, তোদের দেখলে অস্বস্তি বোধ করবে। তুহান যন্ত্রের মতো শরীরকে জায়গা করে দিল। জাঙ্কুক ভিতরে ঢুকে দেখলো জেহব উল্টো দিকে ফিরে দাঁড়িয়ে আছে। সে ডাক দিল, জেহব। জেহব পরিচিত কণ্ঠে নিজের নাম শুনে ঘুরে তাকিয়ে দেখলো জাঙ্কুক দাঁড়িয়ে আছে। বেশ অবাক হয়েছে। জাঙ্কুক বলল, হাঁ করে ক্যাবলার মতো তাকিয়ে আছিস কেন দুইজন? ব্যাগগুলো ধর, বাচ্চাটাকে ধর। এমন ভাব করছিস মনে হচ্ছে জীবনও আমাকে দেখিসনি। যে হোক হুঁশে ফিরে মাকে ডেকে উঠল। জিন বেগম রান্নাঘর থেকে বেরিয়ে নিজের বড় ছেলেকে দেখে ছুটতে ছুটতে এগিয়ে আসলেন। ছেলেকে মন ভরে আদর করে বললেন, আমার মানিক, আমার বুকের মানিক গ্রামে এসেছে। ও আল্লাহ, আমার সন্তান আমার বুকে ফিরে এসেছে। তোমার কাছে লাখ কোটি শুক্রিয়া মাবুদ। বলে জাঙ্কুকে চোখে মুখে কপালে চুমু খেলেন তিনি। জিহো ব্যাগ হাতে দাঁড়িয়ে আছে। তুহান ভাইয়ের কোল থেকে তেকুককে নেওয়ার জন্য হাত বাড়িয়ে দিল। বাচ্চাটা বাবার গলা শক্ত করে জড়িয়ে আছে। বেশ ভয় পাচ্ছে বাচ্চাটা। একসাথে এত মানুষকে দেখে ঘাবড়ে গেছে। তে পিছনে দাঁড়িয়ে মা ছেলের ভালোবাসা দেখছে। ইতিমধ্যে শোরগোলে জিমিন এবং আরএম হাজির হয়েছেন। জিমিন বড় ভাই ভাবিকে দেখে দৌড়ে গেল। ভাবির অস্বস্তি হচ্ছে বুঝতে পেরে ঘরে নিয়ে গেল। যাওয়ার আগে আরএম এর সাথে কুশলাদি বিনিময় করে গেছে তে। জাঙ্কুক ছেলেকে মায়ের কোলে দিয়ে বাবার কাছে এগিয়ে গিয়ে বলল, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। তুমি কেমন? এ অধম বাবা মায়ের কথা এতদিনে মনে পড়লো তাহলে? ভালোই তো থাকবেন। জিমিনের ব্যাপারে আপনার এই সিদ্ধান্ত নেওয়ার কারণ কি? তুমি আমার কাছ থেকে জবাব নিতে ঢাকা থেকে গ্রামে এসেছো? যখন সিদ্ধান্তটা আমাকে না জানিয়ে নেওয়া হয়, তখন আমি অবশ্যই আপনাকে তা জিজ্ঞেস করার অধিকার রাখি। তা অবশ্যই রাখো, তবে এসেছো যখন আস্তে ধীরে সবই জানতে পারবে। তবুও এই সিদ্ধান্তের জন্য যে গ্রামমুখী হয়েছে এতেই আমি আনন্দিত। এবার হাত পা মুখ ধুয়ে বিশ্রাম নাও, জার্নি করে এত প্রেশার মাথায় নিতে হবে না। কথাটা বলে আরএম জিন বেগমের কাছ থেকে নাতিকে কোলে নিলেন। টিকুক দাদাকে দেখে কোলে গেল। এতগুলা মানুষের মধ্যে দাদাকে সে ভালো করে চেনে, কারণ দাদাকে ঢাকায় প্রায় দেখেছে সে। বাকিদের সাথে তার অতটা ঘনিষ্ঠতা নেই। আরএম নাতির সাথে কথা বলতে বলতে ভেতরে চলে গেলেন। জিহব ব্যাগ নিয়ে ভিতরে চলে গেল। তুহান বড় ভাইকে জড়িয়ে ধরে বলল, চলো ভাই, ঘরের ভেতরে চলো। জিন বেগমও সায় জানালেন তাতে। ছেলেকে নিয়ে ঘরে চলে গেলেন। পার্টিতে বসে ভাত খাচ্ছে আরেমের পুরো পরিবার। আজকে তাদের পুরো পরিবার স্বয়ং সম্পূর্ণ। তে একমাত্র এখানে নেই। সে ভেতরে ঘরে বসে ভাত খাচ্ছে। যেহেতু দেবররা গাইডে মাহারাম, সেহেতু দেবরদেরকে সে কখনোই মুখ দেখাবে না। যে হোক তোহানও ভাবির সামনে যায় না। তোহানের কোলে তেকুক বসে বসে পোলাও আর মাংস খাচ্ছে।
তুহান গোস্ত ছিঁড়ে ছিঁড়ে বাচ্চাটার মুখে দিচ্ছে। বহুত কসরত করে ভাতিজাকে কোলে নিয়ে এসে তুহান তার কোলে আসবে না বলে কান্না করে দিয়েছিল বাচ্চাটা। তারপর রোস্টের হাড্ডির লোভ দেখে কোলে নিয়েছে সে। আজকের আইটেমে কোনো কমতি নেই, পোলাও, রোস্ট, গরুর গোস্ত ভুনা, চিংড়ি মাছের মালাইকারি, শাক ভাজি, শিং মাছ দিয়ে মিষ্টি কুমড়া ঝোল, রুই মাছ দিয়ে কালিয়া। বিরাট আয়োজনের খানা পিনা আজ। টিকু বাবার কোলে যাওয়ার জন্য ছটফট করতে লাগলো। তুহান বলল, আমার কাছে থাকেন আব্বা, বাবার কোলে তো সারা বছর আর সারা দিনই থাকেন, এবার একটু চাচুদের কোলেও থাকেন। টেকু মুষ্টি করতে করতে বলল, না বাবা বলে জাঙ্গুকের দিকে হাত বাড়িয়ে দিল। জাঙ্গুক এক হাত দিয়ে ছেলেকে নিতে গেলে জিন বেগম চট করে নাতিকে কোলে তুলে নিলেন। নাতিকে আদর করতে করতে বললেন, বাবাকে খেতে দাও দাদু ভাই, আমার মানিকটা কতদিন পর খাচ্ছে, দাদি দেখি একটু মন জোড়ায়, কতদিন দেখি না আমার মানিকটাকে। আপনি দাদুর কোলে থাকেন ভাই। টেকুক বাবার কোলে যেতে না পেরে চিৎকার করে কান্না জুড়ে দিল। জাঙ্কুক দ্রুত উঠে এক হাতে ছেলেকে কোলে নিল। জিন বেগম বললেন, মা গো মা, বাবার পাগল দেখি আমার দাদু ভাই। জিহুক তাল মিলিয়ে বলল, একদম। টেকুক হাত উঁচিয়ে তাদের দেখিয়ে বলল, মাইল দিব। বাচ্চাটা পাকা পাকা কথা শুনে আরেমের পুরো পরিবার হেসে দিল। উঠানে তিন ভাই চেয়ারে বসে আলাপ আলোচনা করছে। জাঙ্কুক মাঝে চেয়ারে গম্ভীর হয়ে ছোট দুই ভাইয়ের কথা শুনছে এবং মাঝে মাঝে প্রত্যুত্তর করছে। জিহব জিমিনের বিয়ের সমস্ত ঘটনা বিশদভাবে বর্ণনা করে থিত হলো। জাঙ্কুক সমস্ত ঘটনা শুনে নিশ্চুপ রইল। তোয়ান বলল, ভাইয়া, বাবার কার্যকলাপ আমার ভালো ঠেকছে না। জিমিনকে কি বলে রাজি করেছে আমরা কেউ তা জানি না। জিমিন বিয়েতে রাজি শুনে মেজো ভাই আর আমি টাস্টি খেয়ে তাকিয়েছিলাম, কত বাধা দিতে চাইছিলাম কিন্তু বাবা শুনলো না। জিহুব বলল, ওই লোককে আমার সুবিধা লাগে না ভাইয়া, নির্ঘাত কোনো খিচুড়ি পাকাচ্ছে। আর আব্বাই বা কেমন? তোমার সাথে ওই চেয়ারম্যানের পুতে ঝামেলা আছে, সেটা জেনে কিভাবে জিমিনকে ওই বিপদের মুখে ঠেলে দিল? জাঙ্কু ছোট দুই ভাইয়ের কথা শুনছে আর হাত মুষ্টিবদ্ধ করছে, বোঝাই যাচ্ছে রাগ কন্ট্রোল করছে। তুহান আচমকা বলল, তোমাকে বাড়ি আনার একটা চাল নয় তো আবার ভাইয়া? জাঙ্কুক স্বাভাবিক হয়ে বলল, যেই চালি দিক সফল কোনোটাতেই হবে না। জিহুব বলল, ভাইয়া শুনো, খুব বড় হচ্ছে, তুমি কি কোনো কাজ বাজ এখনো করবে না? জাঙ্কু কথাটা শুনলো বলে মনে হলো না, যত সম্ভব পাশ কাটিয়ে গেল, উঠে ঘরের ভিতর চলে গেল। জিহুব তোহান হতাশ হলো, কাজের কথা বললে এভাবে ইগনোর করে, যেন এরকম কথা জীবনেও শুনেনি। জাঙ্কুক ঘরে ঢুকে দেখলো তে তেকুকে বুকে নিয়ে ঘুম পাড়াচ্ছে। জাঙ্কুক দরজা আটকে বিছানায় অগ্রসর হলো। তের পাশে শুতে শুতে বলল, তেকুক ঘুমিয়ে পড়েছে? তে চোখ বন্ধ করে উত্তর দিল, হ্যাঁ। জাঙ্কুক নিজ পাশে শুয়ে চোখ বুঝলো। রাত পেঁয়াজ মশলা কষাতে লেগে গেলেন। তারপর বললেন, বলবো, এবারও কথা গুরুত্ব না দিলে পিঠে ছাদ তুলবো। যত বড়ই হোক, ওদের মা এখনো শক্তি ক্ষয়ে পড়েনি যে মারতে পারবে না। আস্ত রাখবো না এবার, বলে মশলা কষাতে মনোযোগ দিলেন। খানিক পর তে বলল, আম্মা, যে হোক বা তোহানকে একটা ফোন দেন। টেকুককে নিয়ে সে কখন বেরিয়েছে, এখনো ফেরার নামগন্ধ নেই। ভীষণ চিন্তা হচ্ছে, ওর বাবা উঠে ওকে না পেলে চিৎকার চেঁচামেচি করবে। তার উপর 9টা বেজে গেছে, এখনো ফিরছে না। জিন বেগম চিল্লিয়ে জিমিনকে ডেকে উঠলেন, জিমিন, আমার ফোনটা দিয়ে যা তো, না হলে তুই তোর মেজো ভাই বা সেটাকে নিয়ে বাইরে কি করে। মায়ের হাঁক শুনে জিমিন পড়া টেবিল থেকে উঠে মায়ের রুমে গিয়ে ফোন নিয়ে মেজো ভাইয়ের নাম্বারে ডায়াল করলো। ফোন বেজে বেজে কেটে আসলো। এরকম কয়েকবার মায়ের হাঁক শুনে জিমিন পড়া টেবিল থেকে উঠে মায়ের রুমে গিয়ে ফোন নিয়ে মেজো ভাইয়ের নাম্বারে ডায়াল করলো। ফোন বেজে বেজে কেটে আসলো। এইরকম কয়েকবার রিং বাজলেও কেউ ফোন তুললো না। সেজু ভাইকে কল দিয়েও একই রেজাল্ট পেল। জিমিন রুম থেকে উঠান পেরিয়ে রান্নাঘরে এসে বলল, আম্মু, ফোন তো ধরে না কোনো ভাইয়া। জিনছে না কেন কি জানি। তের বুকের মধ্যে কামড় দিয়ে উঠলো। নিজের মানিকটার জন্য বুকটা ভীষণ পুড়ছে। সে উঠে নিজেদের বরাদ্দকৃত ঘরে গিয়ে দেখলো জাঙ্কুক উঠে পড়েছে। তেকে ঘরে আসতে দেখে জাঙ্কুক বলল, কোথায় ছিলে, আর আমার ছাউ কই? তে আতঙ্ক নিয়ে বলল, যে হোক তুহান সেই সন্ধ্যার সময় তেকুকে নিয়ে বেরিয়েছে, এখনো ফিরেনি, ফোনও ধরছে না, একটু দেখুন না আপনি। জাঙ্কুক ভ্রু কুচকে ঘড়িতে সময় দেখলো। 9টার ঘরে ঘড়ির কাঁটা। এতক্ষণ বাইরে কি করছে ওরা? সে বিছানা থেকে দ্রুত উঠে কলপারে গিয়ে হাত মুখ ধুয়ে গায়ে শার্ট জড়াতে জড়াতে বের হতে নিল। এর মধ্যে জেহব তোহান গেট দিয়ে ঢুকলো। টেকুক জেহবের কোলে, হাতে চিপস, চকলেট, খেলনা, তোহানের হাতে কতগুলো ব্যাগ। জাঙ্কুক ওদের দেখে বলল, কি রে, এতক্ষণ কোথায় ছিলি, আর তোদের ফোন কই? জেহব বলল,
আর বলো না ভাই, বাজারে কিসের যেন দাঙ্গা লেগেছে আজ। অনেকক্ষণ চলেছে। টেকুকের সাথে ছিল, নয়তো আরো আগে চলে আসতাম। ওকে নিয়ে রিস্ক নেইনি। একটা সেফ জায়গায় ছিলাম, তাই আসতে দেরি হয়েছে। জাঙ্কুক ভ্রু কুচকে বলল, কিসের দাঙ্গা? সেটাই তো জানি না, তবে অনেক মারপিট হয়েছে শুনেছি। টেকুক বাবার দিকে হাত বাড়িয়ে দিয়েছে। জাঙ্কুক ছেলেকে কুলে তুলে নিল। টেকুক বাবার কোলে গিয়ে দুই চাচার দিকে হাত নাড়িয়ে বলল, টাটা। যেহো ভেসে বলল, টাটা? আপনি বড্ড চালাক। এতক্ষণ কি ঠান্ডা ছিলেন যে বাবাকে দেখেছেন, অমনি চাচুদের ভুলে গেছেন? বলি নাই। তোহান ভাতিজাকে ঠেসে ধরে চুমু খেয়ে বলল, খুব ভালো ভুলো নাই। জাঙ্কুক বলল, তোরা হাত মুখ ধুয়ে নে। আচ্ছা। জাঙ্কুক ছেলেকে নিয়ে ঘরে প্রবেশ করতে করতে বলল, তুই আমাকে রেখে একা একা বাইরে চলে গেলি? টেকু বাবার দিকে নিষ্পাপ চাহনি দিয়ে বলল, বাবা ঘুমেছিল। যতই ঘুমে থাকি, তুই আমায় ডাকবি না আন্দাজ চাও? টেকু ফিস করে হেসে ফেললো। তে ছেলেকে দেখে কোলে নিয়ে আদর করতে করতে বলল, আমার বাচ্চা। আব্বা এতক্ষণ কোথায় ছিলেন মাকে ছেড়ে? একটু বাইরে ছিলাম, চাচুদের থাকতে। তাই? হ্যাঁ। আর থাকবে না কেমন? মায়ের মন পুড়ে। মন তুলে? হ্যাঁ। জাঙ্গুক মা ছেলের ভালোবাসে বাগড়া দিয়ে বলল, ওই জাম্বুরা, আমার কোলে আয়। না, মায়ের কোলে তাকি। আসবি না? টেকুক মায়ের কোলে মুখ লুকিয়ে বলল, না না। জাঙ্কুক হতাশ হয়ে বলল, না আসলে কি আর করার, জায়গা। বলে চলে গেল। টেকুক বাবার কোনো সারা শব্দ না পেয়ে মুখ তুলে দেখলো বাবা নেই। তেয়ের দিকে ছলছল নজরে তাকিয়ে থেকে বলল, বাবা চলে গেছে? তে ফিক করে হেসে দিয়ে বলল, হ্যাঁ, আপনি তো গেলেন না, এখন চোখে পানি কেন? টেকুক মন খারাপ করে বলল, বাবা পূজা। তে ছেলের অভিমান দেখে হেসে উঠল, ফুলো ফুলো গালে চুমু খেলো। যে হোক, তুহানের নিকট সবচেয়ে বিরক্তিকর মানুষ হলো চেয়ারম্যান বাড়ির সদস্যরা। সকাল সকাল তাদের দুজনের মুডের 12টা বাজাতে সুগার আগমন ঘটে গেছে। রাগে দুই ভাইয়ের রক্তের হিমোগ্লোবিন পর্যন্ত টকবক করে ফুটছে। এখন বড় ভাইয়ের ঘুমে না হলে এতক্ষণ যুদ্ধ একটা বেঁধে যেত। যে হোক, তুহান খুব করে চাচ্ছে বড় ভাই উঠুক, আর উঠানের মাঝখানে বাবার সাথে বসা হাস্যরত বেহায়া সুগাকে চাপচোপা নাড়িয়ে দিক। তুহান মেজ ভাইকে গুঁতো দিয়ে বলল, মেজো ভাই, বড় ভাইকে হাত ছেড়ে ডাকবো নাকি? ইচ্ছে তো আমারও হচ্ছে, কিন্তু বাবা রেগে যাবেন। কেমন বেহায়া ভাবো, সকাল সকাল আমাদের বাড়িতে এসেছে জামাই আদর খেতে। আমার বয়সে বড় না হলে আজকে দেখিয়ে দিতাম। ঠান্ডা হ, ভাইয়ার ঘুমটা খালি একবার ভাঙতে দে, তারপর তার কপালে আজকে এমনিতেই খারাপ আছে। তাদের কথা বলার মধ্যে জাঙ্কুক কলপারের দিকে গেল ঘুম ঘুম চোখে। আশপাশ কোথাও খেয়াল নেই আপাতত। উঠোনে বসা উভয় চক্ষু তার গমনের দিকে চাইলো। একজনের হাস্য উজ্জ্বল, আরেকজনের চোখ রহস্যময়। যে হোক, তখন বড় ভাইয়ের পিছে পিছে যেতে নিলে বাবার দিকে তাকিয়ে আগের স্থানে দাঁড়িয়ে পড়েছে। স্বল্প সময় পর জাঙ্কুক মুখ ধুয়ে উঠোনের মাঝখানে বসে একজনের দিকে তাকিয়ে তার চক্ষু বাজের মতো হিংস্র হয়ে উঠল। সুগা জাঙ্কুকের দিকে তাকিয়ে সামান্য হাসলো। জাংকুকের হাত মুষ্টিবদ্ধ হয়ে গেল। সুগা উঠে এসে জাংকুকের সামনে দাঁড়ালো, মুখোমুখি দুটি অগ্রাসী দৃষ্টি, যেন চোখে চোখে অনেক বছরের হিসাব চুকিয়ে নিচ্ছে দুজন। আচানক সুগা জাংকুকের দিকে হাত এগিয়ে দিয়ে বলল, কি অবস্থা শালা? জাংকুক সুগার কলার ধরে বলল, মুখ সামলে, নয়তো মুখ ভেঙে হাতে ধরিয়ে দিবি স্টুপিড কথাকার। এই শালা কাকে বলিস? আরম দ্রুত উঠে ছেলের হাত থেকে সুগার কলার ছাড়িয়ে নিলেন। বললেন, এটা কেমন বেয়াদবি জাঙ্কুক, আমাদের জামাই হয়। জাঙ্কুক ঝাড়া মেরে বলল, এই মুখও যেন আমার আশেপাশে না দেখি, ইডিয়েট, বলে প্রস্থান করলো। যে হোক, তুয়ান মনে মনে ভীষণ খুশি। আরেম সুগাকে বলল, তুমি কিছু মনে করো না বাবা, হুট করে বোনের বিয়ে হওয়াতে মাথা গরম আছে, তুমি বসো। সুগা কুটিল হেসে বলল, জি বসবো, কিন্তু জিমিন কোথায়? কথাটা শুনে যে হোক, তুহান উভয় আরিমের দিকে চেয়ে মুখ ঘুরিয়ে চলে গেল। এখানে থাকলে যে কোনো মুহূর্তে মেজাজ হারিয়ে ফেলতে পারে তারা। মেয়ে যখন বিয়ে দিয়েছে, এখন নিজেই বলো কোথায় তার মেয়ে? আরিম ইতস্তত করতে করতে বললেন, ওর ঘরেই আছে। ওর ঘর কোনটা? আরিম জিজ্ঞেস করতে চেয়েছিলেন কি জন্য, কিন্তু মেয়ের জামাইকে এ প্রশ্ন করা কত বড় মূর্খামি হবে সেটা জেনে আর করলেন না। শুধু বললেন, কিছু মনে করো না, উঠিয়ে না নেওয়া পর্যন্ত জিমিনের ঘরে যাওয়ার পারমিশন আমি তোমাকে দিতে পারবো না। সুগা হেসে বলল, সিরিয়াসলি আঙ্কেল, বইয়ের রুমে যেতে পারমিশন লাগবে? পারমিশন লাগবে না আমিও জানি,
কিন্তু আমার মেয়েকে একেবারে উঠে না দেওয়া পর্যন্ত ওর ঘরে যাওয়ার পারমিশন আমি তোমাকে দিতে পারছি না। দুঃখিত। আচ্ছা, সমস্যা নেই, উঠিয়ে কয়েকদিনের মধ্যেই নিয়ে যাব। তখন নিশ্চয়ই আর পারমিশন লাগবে না। আরে মাথা নাড়ালেন। অর্থাৎ লাগবে না। সুগা আরেমের থেকে বিদায় নিয়ে চলে গেল। অনেকদিন পর গ্রামের বাজারে জাঙ্কুকের পা পড়ল। প্রায় 4 বছর। কত স্মৃতি জড়িয়ে আছে এই বাজারে। কত হাসি ঠাট্টা করতো করিম চাচা চায়ের দোকানে। এখন সবই স্মৃতি। জাঙ্কুক ছেলেকে নিয়ে এসেছে। টেকুক বাবার কোলে বসে আশপাশ দেখছে। পথে মধ্যে পূর্ণ কহরে বৃষ্টি একটা শব্দ বাড়ি খেলে চোখ তুলে চাইলো সেই দিকে। সুগা ও তার দলবল হুন্ডা নিয়ে তার দিকে হেসে তাকিয়ে আসে। সুগা আবারও ডাক দিল, হাই শালা। সাব্বির, পল্লব, আসিম, হাসান, মুহিম কোনো কথা বলল না। জাঙ্কুকের দিকে তাকিয়ে আসে। জাঙ্কুক রক্ত চক্ষু নিয়ে হেঁটে চলে যেতে লাগলো। সুগা দ্রুত পথ আটকে বলল, উফ, সরি। আপনি তো আবার শালা শুনতে পারেন না। ঠিক আছে, তাহলে শালা ব্রো ডাকবো নে। চোখের সামনে থেকে সরবি নাকি ফুটবলের মতো কিক দিয়ে রাস্তায় শুয়ে ফেলবো? এটা তো ঠিক না শালা ব্রো। আমি আপনাকে সম্মান করছি আর আপনি আমাকে তুই তুকারি করছেন। জাংকুক তাচ্ছিল্য হেসে বলল, যে যেমন ব্যবহারের প্রাপ্য। সুকা জাংকুকের কোলে তেকুককে দেখে বলল, ব্রো আপনি তো এগিয়ে গেলেন, শহরে গেলেন রিক্ত হাতে, ফিরে আসলেন ভরপুর ইনপুট নিয়ে, সাথে আউটপুট ফ্রি। বাহ বাহ। আর আমরা এখনো বিয়ে শাদী করতে পারলাম না। যদিও বিয়ে হলো 2 দিন আগে, তবুও জীবন যুদ্ধ অনেক পিছিয়ে গেলাম শালা ব্রো। জাঙ্কুকের হাত মুষ্টি করে ছেলেকে আগলে ধরে দাঁড়িয়ে আছে। এখানে থাকলে মারামারি হয়ে যাবে। টেকুককে নিয়ে পাশ কাটিয়ে চলে যেতে নিলে সুগা তার দলবলের দিকে চোখ দিয়ে ইশারা করলো। সবাই ইশারা বুঝে জাঙ্কুকের পথে আগলে দাঁড়ালো। সাব্বির বলল, কতদিন পর দোস্ত। জাঙ্কুক শক্ত কণ্ঠে বলল, পথ ছাড়। বিরক্ত করছিস কেন? পল্লব বলল, আমাদের সাথে তোর রুট আচরণের কারণ কি? যার সাথে তোদের জানে জিগারের সম্পর্ক, তার সাথে আমার জন্মের শত্রুতা। তাই ওই কিটের আশেপাশে সবকিছুই আমি ঘৃণা করি। বলে জাঙ্কুক চলে যেতে নিলে একটা কথায় পা থমকে গেল। তোর সাথেও কিন্তু আমার জানে জিগারের সম্পর্ক জাঙ্কুক। জাঙ্কুক সামনে তাকিয়ে বলল, মিথ্যে কথা। তোদের সাথে আমার সম্পর্ক আরো 5 বছর আগে শেষ হয়ে গেছে। আমার কোনো জানের জিগার ছিল না। সুগা হাসতে হাসতে বলল, সেই দিন এই শত্রুকেই তাহলে বাঁচিয়েছিলি কেন? জাঙ্কুক থমকে দাঁড়িয়ে বলল, কোন দিন? নাটক করিস আমার সাথে? একদম নাটক করবি না। জাঙ্কুক তুই ছিলি ওটা। আমি 100% শিওর। তোকে আমি চিনতে ভুল করবো সেটাও পসিবল? জাঙ্কুক ঘুরে তাকিয়ে হেসে বলল, কাকে না কাকে দেখে বলে আমি নাকি তাকে বাঁচিয়েছিলাম। হাস্যকর। তোকে বাঁচাবো আমি? উল্টো তোকে মেরে আসতাম। আমার তো খেদে কাজ নাই। তোর মতো বিষাক্ত কীটকে বাঁচাবো? তুই মরলেও আমার কিছু যায় আসে না, বাঁচলেও আমার কিছু যায় আসে না। বলে জোর কদমে হেঁটে চলে গেল। সুপার কিছু বলল না, বলতে পারলো না। তার গলায় কিছু আটকে গেছে মনে হয়। বাবা, মুখ লাল কেন? কোথায় মুখ লাল? তেগো বাবার মুখে হাত বুলিয়ে বলল, ওই তো। লাল না, এমনিতে রোদে লাল হয়েছে। তুই কি খাবি বল? কিছু খাবো না। তাহলে বাসায় যাই চল। না, চকলেট খাবো। জাঙ্কুক চকলেট কিনে ছেলেকে দিল। ছেলেকে নিয়ে বাসায় যাওয়ার পথে টেকুক বলল, হিস কব্বো। ওরে জ্বালা, তোর হিস আসারও আর সময় পেল না জাম্বুরার ছাও। টেকুক ফ্যালফ্যাল করে বাবার দিকে তাকিয়ে রইল। জাঙ্কুক ছেলেকে কোল থেকে নামিয়ে রাস্তার পাশে হিসু করাতে লাগলো। ঠিক তখনই তার মাথার উপর দিয়ে পরপর 2টি বুলেট গাছকে ছিদ্র করে দিল। জাঙ্কুক আটকে উঠে ছেলেকে কোলের মধ্যে প্রোটেক্ট করলো। টেকুকের হিসু হয়ে গেলে তাকে বুকের মধ্যে চেপে ধরে দ্রুত মাথা নিচু করে স্থান ত্যাগ করতে লাগলো। খুব সাবধানে সেই জনশূন্য রাস্তা পাড়ি দিল। নির্জন জায়গায় কে বুলেট ছুটতে পারে? আল্লাহর ওয়াস্তে ভয়েস দিতে লাগলেই মনে হয় দুনিয়ার গজব চলে আসে। হাঁস, মুরগি, ছাগল, পাখি, কাক সবার ডাকাডাকি শুরু হয়। মানুষের চিল্লাচিল্লি শুরু হয়ে যায়। তারপরে কারেন্ট চলে যায়। সব গজব আমি যখন ভয়েস দিতে লাগি তখনই চলে আসে। এত জ্বালা আর সহ্য হয় না। যাই হোক, এত বড় পর্ব দিলাম, তাই বড় বড় মন্তব্য করবে। আল্লাহ হাফেজ।